হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, বিগ বুল প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা একবার বলেছিলেন, ইফ আই ফলোড দ্য ওপিনিয়ন অফ ইকোনমিস্ট আই উড নট হ্যাভ মেড দিস মাচ মানি। অর্থাৎ, আমি যদি ইকোনমিস্টদের কথা শুনতাম তাহলে আমি এত টাকা রোজগার করতে পারতাম না। কথাটা আজকের যে আমরা টপিকগুলো আলোচনা করব তার মধ্যে অত্যন্ত একটা প্রাসঙ্গিক কথা। এই কথার যদি আমি আরো সরলীকরণ করি তাহলে দেখা যাবে যে মার্কেট ইউজুয়ালি মুভ এগেনস্ট রিয়েল ইকোনমিক সিনারিও। মানে মার্কেটে যখন খুব খারাপ অবস্থা চতুর্দিকে, তখনই কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, বা মার্কেটে যখন খুব ভালো অবস্থা, সবাই ভালো ভালো বলছে, তখনই কিন্তু মার্কেট নিচে আসার প্রবণতা তাদের বেশি থাকে। আজকে আমরা ভারতীয় শেয়ার বাজারের উপরে এফেক্ট পড়বে কিছু রিয়েল ব্যাড ম্যাক্রো ওরি, কিছু গুড, আমরা এগুলো নিয়ে চর্চা করব। ফ্রেন্ডস, দেখুন, কিছু কিছু প্যারামিটার আমরা ইন জেনারেলি আমাদের যে সমস্ত রিটেল ইনভেস্টার, ওনাদের মধ্যে একটা ধারণা আছে কিছু কিছু, যে শেয়ার বাজারে জাস্ট স্টক সিলেক্ট করছি, ইনভেস্ট করছি, 3 মাস পরে আমি একটু প্রফিট পাবো, বেরিয়ে যাব, 6 মাস পরে বেরিয়ে যাব। কিন্তু মার্কেট কিন্তু একটা সায়েন্সের মধ্য দিয়ে চলে, মার্কেট একটা সাইকেলের মধ্য দিয়ে চলে। এবারে এটা আপনাদের ভুল যে আপনারা মার্কেটটাকে কিভাবে দেখছেন, কিন্তু মার্কেটকে কিভাবে দেখতে হবে সেটা কিন্তু অলরেডি স্পেসিফাইড। আমরা দেখি না, শুনি না, সেটা আমাদের ত্রুটি। ইন জেনারেলি দেখা গেছে যখন কিছু কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলোর এগেনস্টে মার্কেট চলে। যেমন প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে ইউএস ডলার ইন্ডেক্স। এটা হচ্ছে কম্বিনেশন অফ কিছু কারেন্সি, ইউরোপিয়ান কারেন্সি, তার এগেনস্টে ডলার ইন্ডেক্সের মুভমেন্ট। ঠিক আছে, আজকে যদি দেখেন এই ডলার ইন্ডেক্স কোথায় আছে, 109-এর কাছে। আপনি যখনই দেখবেন ডলার ইন্ডেক্স এই সমস্ত ধরুন এখন স্ট্যান্ডার্ড ধরুন 100-এর উপরের দিকে যখন মুভ করতে শুরু করবে, তখন সারা বিশ্বের বাজারে শেয়ার দেখবেন মুভমেন্ট করবে না। মিনস সেই পার্টিকুলার পিরিয়ডে জিরো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরুন, আপনি যদি আমি নিয়ার যে পাস্টে যেগুলো ঘটেছে, ধরুন 22-এর দিকে যদি দেখেন, 22-এ কিন্তু ডলার ইন্ডেক্স অনেক উপরে গেছে। সে জায়গায় আপনি যদি নিফটিকে দেখেন, দেখুন এটা হচ্ছে এইটা হচ্ছে 22, এই পার্টিকুলার পিরিয়ডটা হচ্ছে 22, এই পিরিয়ডটা হচ্ছে 22। অর্থাৎ এখানে শেয়ার বাজার সেই অর্থে মুভমেন্ট করেনি। ঠিক আছে, আবার দেখুন আজকে যদি দেখা যায় যে ডলার ইন্ডেক্স নাও এই মুহূর্তে সে কিন্তু আবার উপরের দিকে শুট করার চেষ্টা করছে। মিনস মার্কেট কিন্তু আমাদের মার্কেট নিচে আসছে। মূল অবজেক্টিভ বা এর যে মূল লজিক হচ্ছে, ডলার ইন্ডেক্স যখন উপরের দিকে যাবে মার্কেটে পারফর্ম করা খুব টাফ হবে, মার্কেট পারফর্ম করবে না। ক্লিয়ার? দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত ভাইটাল। সেটা কি?
ফ্রেন্ডস দেখুন, আমার আপনার পয়সাতে কিন্তু মার্কেটের মুভমেন্ট হয়ই না। আমরা মার্কেটকে ধাক্কাই দিতে পারি না, কোন রকমের ছোঁয়া দিতে পারি না। কিন্তু বড় বড় পয়সা যেগুলো অ্যাকচুয়াল মার্কেটকে মুভ করায়, উপরের দিকেই হোক বা নিচের দিকে হোক, তারা কিন্তু প্রথম যে টাকা সেটা কিন্তু ইউএস মানি। এবারে ইউএস যে 10 year বন্ড ইল্ড মিন্স একদম সেফ রিটার্ন। ধরুন ইউএসএতে যে রিটার্ন সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন রেঞ্জে ভ্যারি করে। কখন 1.3% থেকে 2%-এর কাছাকাছি। ফ্রেন্ডস দেখুন, যাদের প্রচুর টাকা তাদের গ্রোথ কিন্তু খুব কম। কখনো কখনো 1 থেকে 2%-এর রেঞ্জে ঘোরাঘুরি করে, আবার কখনো কখনো 4-এর কাছাকাছি ঘোরাঘুরি করে। যদি ইউএসএ বন্ডে পয়সা লাগিয়ে ধরুন 4% রিটার্ন পাবে, তখন কিন্তু শেয়ার বাজারে লোকেরা পয়সা লাগাবে না। ক্লিয়ার? যদি ইউএস এর বন্ড ইল্ড 10 year বন্ড ইল্ড দীর্ঘমেয়াদী, যেখানে টাকা রাখলে আপনার সুরক্ষিত রোজগার, সেখানে যদি আপনি 4.3% রিটার্ন পাচ্ছেন, তখন কিন্তু লোকেরা শেয়ার বাজারে পয়সা আনবে না, বরং শেয়ার বাজার থেকে টাকা নিয়ে গিয়ে তারা কিন্তু সেই বন্ডে ঢালতে শুরু করবে। অর্থাৎ আজকে যদি দেখা যায় যে ইউএস 10 year বন্ড ইল্ড 4.35-এর কাছাকাছি দীর্ঘদিন ঘোরাঘুরি করছে, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে না, F2 সেলিং। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, F2 সেলিং। এবং যে সমস্ত বছরগুলোতে F2 মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বড় পরিমাণ টাকা সেল করেছে, সেই সমস্ত বছরে মার্কেট রিটার্ন দেয়নি। 2022-এ এফআইআই প্রায় 2,20,000 কোটি টাকার কাছাকাছি সেল করেছিল। 2024-এ প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি সেল করেছে। সুতরাং এই যে F2 সেলিং এবং ইউএস বন্ড ইল্ডের সঙ্গে তার যে রিলেশন, এগুলো কিন্তু টোটালটাই কিন্তু মার্কেটের ইন্টারলি লিঙ্কড। সুতরাং বর্তমান যে সিনারিও, তাতে কিন্তু এগুলো ঘটনা ঘটে গেছে। ইউএস বন্ড ইল্ড 4.3%, F2 কন্টিনিউয়াস বিক্রি করছে। এই মাসেও F2-র সেলিং, অর্থাৎ জানুয়ারি 2025-এও F2 প্রায় 30,000 কোটি টাকার কাছাকাছি বিক্রি করে ফেলেছে। এবং এর সঙ্গে আরো একটা এসকালেশন আসতে পারে। সেটা কি, যদি জাপান ইন্টারেস্ট রেট হাইক করে। আমরা কিন্তু সারা বিশ্ব জুড়ে কি বলছি, ইন্টারেস্ট রেট কমানোর কথা বলছি। জাপানে 0% ইন্টারেস্ট, তারা 0.25% ইন্টারেস্ট, কখনো নেগেটিভে যায়। এবারে ওরা যদি তাদের ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে, তাহলে কিন্তু সেই ইকোনমিতেও প্রচুর টাকা, কিন্তু তাদের যে টাকা সারা বিশ্ব জুড়ে পড়ে আছে, সেই টাকাও কিন্তু আবার মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওদের আজকালের মধ্যে এই রেট ইনক্রিজের কিন্তু সিদ্ধান্ত আসার কথা আছে। এবং যতটুকু মিডিয়া রিপোর্ট আমি দেখেছি, তাতে কনসেনসাস যেটা হচ্ছে, মানে 15 জনের টিমের মধ্যে যে কনসেনসাস তৈরি হচ্ছে, মেজরিটি যারা বলছে তারা কিন্তু ইন্টারেস্ট রেট হাইকের কথা বলছে। সুতরাং সেটা কি করবে, আরো
মানে এই ফায়ারে ফুয়েল হিসাবে যুক্ত হতে পারে। তাহলে এগুলো গেল ব্যাড। এর মাঝে আরো কয়েকটা ছোটখাটো জিনিস বলি। যেমন ধরুন, আমাদের যে নিফটি 50 কোম্পানির যে আর্নিং, যেটা এই যে এটা হচ্ছে থার্ড কোয়ার্টার চলছে, এবারের যে এপ্রিলে যেটা এন্ড হবে, যেটা প্রজেক্ট করা হচ্ছে গ্রোথটা, সেটা প্রায় 6.8%। মিনস সেটা কিন্তু অত্যন্ত কম। আমি কোনটা বলতে চেয়েছি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আমি। সেটা হচ্ছে কোনটা, ধরুন এখানে যদি আমি যাই, নিফটি পি দেখাতে গিয়ে আমি আপনাদেরকে ইপিএসও কিন্তু বারবার দেখিয়েছি। এবারে সেই যে ইপিএস, সেই ইপিএস এর যে গ্রোথ যেটা প্রজেক্ট করা হচ্ছে এই 24-25-এ, সেটা কত হতে চলেছে? মাত্র 6.8%। এবারে এই যে ম্যাক্সিমাম ইপিএস, দিস ইজ, এই যে ব্ল্যাকটা দেখছেন, দিস ইজ ইপিএস গ্রোথ। আজকে এই এইভাবে ওঠাটা গ্রোথ, কিন্তু যখন একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ স্ট্যাগনেশন। তাহলে ইপিএস গ্রোথ যেটা বর্তমানে বলা হচ্ছে যে এই 2024-25-এ দ্যাট উইল বি সামওয়্যার 6 to 8%। বাট গুড থিং কি হচ্ছে না, 25-26-এর গ্রোথ, অর্থাৎ কামিং এপ্রিল টু 26-এর মার্চ পর্যন্ত যে গ্রোথটা হবে, সেটা প্রায় 16.1%। এবং 26-এর এপ্রিল থেকে 27-এর মার্চ পর্যন্ত যে ইপিএস এর গ্রোথটা হবে 13.4%। মিনস তখন আপনি কিন্তু এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু উপরের দিকে যেতে দেখতে পারবেন। যেভাবে এই সমস্ত জায়গা থেকে উপরে গেছে, তেমনি ভাবে উপরে যাওয়ার ব্যাপারটাতে আপনারা দেখতে পাবেন। তাহলে দিজ অল আর গুড। আমি কেন আপনাদেরকে বলছি যে আপনারা হোয়াট এভার ইনভেস্টমেন্ট ইউ আর ডুইং নাও, সেটা কিন্তু অবজেক্টিভ থাকবে 26-এর এন্ড, 27-এর এন্ড, এই অবধি। মানে ইফ অ্যাট অল ইউ ওয়ান্ট টু বুক সাম প্রফিট, মার্কেটে যে সবসময় থাকবে তার ওয়েলথ সবসময় যেন ক্রিয়েট হবে। তার মানে এই নয় যে আমরা কেউ প্রফিট বুক করবো না। ইয়াস, পার্সিয়ালি সবাই প্রফিট বুক করবে। আজকে একটু কোনো একটা কোম্পানিতে সে 35% মাল ধরে রেখেছে, সে 5% বিক্রি করতে পারে। লাইক দ্যাট ওই আপনিও কিন্তু আপনার প্রফিট বুকিং করতে পারেন। আপনার ধরুন যা আছে, আপনি আরামসে সেখান থেকে কিছু ক্যাপিটাল অবশ্যই বের করবেন, বাট আপনাকে তার জন্য টাইম দিতে হবে। অ্যাটলিস্ট আপনার ইনভেস্টমেন্টটা 3-4 বছর ধরে সেখানে গ্রো করুক, তারপরে কিন্তু সেটা করাটা আপনার জন্য ভালো। সুতরাং এই ব্যাড গুলো থেকে যেটা কনক্লুশন আসছে, ব্যাড গুলো থেকে, সেটা কি না, মার্কেট কিন্তু ভোলাটাইল হবে। অর্থাৎ মার্কেট উপরে যাবে, আবার মার্কেট নিচেও আসবে। মিনস দেখুন, এটাকে আমি কিন্তু মান্থলি ক্যান্ডেল ফলো করি, যার জন্য আপনাদের মনে হচ্ছে খুব সরল ভাবে চলে যাচ্ছে। কিন্তু যখন আপনারা তো হয়তো কেউ ক্যান্ডেলই দেখেন না, আপনি যদি এটাকে উইকলি ক্যান্ডেলে নিয়ে আসেন, তখন আপনার কনফিউশন আরো বাড়বে। যতক্ষণ পর্যন্ত না আপনার ভাবনা চিন্তার মধ্যে কোনো একটা সরলীকৃত ব্যাপার না আনবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জিনিসগুলোকে বুঝতে পারবেন না। যেমন ধরুন, এই যে পিরিয়ডটা বললাম, এই 21-এর কবে, অক্টোবর, আর এটা কবে, 23-এর অগাস্ট, কতদিন? প্রায় 1 বছর 9 মাস। এবারে আপনাদের মধ্যে কি এই পেশেন্স আছে 1 বছর 8 মাস 9 মাস ধরে মার্কেটকে এইভাবে দেখা? আপনি তো বারবার কি হবেন, এখানে এলে মনে হবে আরো নিচে যাবে, এখানে এলে মনে হবে মার্কেট উপরে যাবে,
সে যথারীতি নিচে চলে এসছে, তখন আপনার মনে হবে আরো নিচে যাবে, তখন সে উপরে চলে যাবে। তাহলে এই যে পিরিয়ডটাকে বলা হচ্ছে হাই ভোলাটিলিটি পিরিয়ড। মিনস ইন্ডিয়ান মার্কেট বর্তমানে এই যে পিরিয়ডটার মতো সিচুয়েশন এখন বেশ কিছুদিন দেখলেও দেখতে পারে। মিনস আমি কিন্তু বলছি না যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ আগামী 4-5 মাস আপনারা এই ধরনের ভোলাটিলিটি, মার্কেট হয়তো আবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে চলে আসবে, দিস টাইপ অফ সিচুয়েশন অ্যারাইজ করলেও করতে পারে। এবারে আমরা যাব কিছু গুড ফ্রেন্ডস, যেভাবে ভেরিয়াস সোর্স থেকে, দেখুন এই যে সিনারিও, এটা কি গভর্নমেন্টের নজরে নেই? ও আর একটা কথা বলতে ভুলে গেছি, যে ডলার যেভাবে উইক হয়েছে, আমাদের ডলার যেভাবে উইক হয়েছে ফ্রেন্ডস, আমাদের যে আমরা থার্ড বৃহত্তম ইকোনমি হয়ে যেতাম। কারণ কি, আজকে যদি আমরা 63-4 মানে করোনা টাইমে আমাদের যে রুপি অ্যান্ড ডলার ইকুয়েশন ছিল, তখন $1 কিনতে আমাদের 63-64 টাকা দিতে হতো। সেই হিসাবে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছি। কিন্তু যেহেতু ডলার অনেক বেশি উপরে চলে গেছে রুপির, অর্থাৎ আমাদের বেশি টাকা দিতে হচ্ছে একটা ডলার কিনতে, তাই সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় চিন্তা। তাহলে এই সিনারিও গুলো যারা সংসারটা ম্যানেজ করছে আমাদের দেশে, তাদের কাছে এই নলেজ গুলো আছে। নাও এই নলেজ গুলোর প্রেক্ষাপটে এবারে যে গুড জিনিসটা এক্সপেক্ট করা হচ্ছে, যে বাজেট মেবি the turning point of all this episode. Means আমরা সেই অর্থে বাজেটকে কেন্দ্র করে কোনো বড় র্যালি তো দেখতে পেলাম না, কিন্তু হিস্ট্রিতে এমনও আছে যে বাজেটের পরে কিন্তু র্যালি শুরু হয় বা দীর্ঘ ক্ষেত্রে দেখাও গেছে। সুতরাং যেমন ধরুন, আজকে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ মানে গভর্নমেন্টের যে খরচ, মেন খরচ রাস্তাঘাট থেকে শুরু করে, সেখানে ধরুন গত বছর কত বলেছিলাম, 11.11 লাখ কোটি টাকা, সেখানে যদি তারা একটা বড় পরিমাণ বৃদ্ধি করে, ধরুন 15% বৃদ্ধি করে দিল, তার মানে একটা হিউজ ক্যাপিটাল। নাম্বার 2, তারা হয়তো দেখা গেল রেলওয়ে বাজেটে, যেটা আমরা আগেও চর্চা করেছি, যে 3 লক্ষ কোটি টাকার উপরে তারা অ্যালটমেন্ট দিয়ে দিল। মিনস প্রায় 15-18% ইনক্রিজ, প্লাস ডিসইনভেস্টমেন্ট। তারা একটা বড় পরিমাণ, দেখুন কোম্পানিকে তারা তো নতুন নতুন কোম্পানি তৈরি করছে, সুতরাং সেই আজকে একটা কোম্পানি যখন তৈরি হয়ে গেছে, সেখান থেকে কোম্পানির কিছু শেয়ার বিক্রি করে গভর্নমেন্টকে তো টাকা তুলতে হবে। দেখা গেল এবারে ডিসইনভেস্টমেন্ট করে তারা একটা বড় পরিমাণ টাকা তোলার কথা ভাবছে। দিস অল ক্যান বি, প্লাস ট্যাক্স রিলেটেড মধ্যবর্তী যে সমস্ত মিডল ইনকাম গ্রুপ আছে, যাদেরকে গভর্নমেন্ট টাকা দিতে চাইছে, দেখুন অবজেক্টিভ গুলোকে বুঝতে হবে। যেমন ধরুন বলছে 12 থেকে 15 লাখ পর্যন্ত তাদেরকে একটা রিল্যাক্সেশন দেবো, পে কমিশন আনা হচ্ছে যাতে করে তাদের কনজামশন বৃদ্ধি করা যায়। মিনস গভর্নমেন্টের ফোকাসটা কিন্তু আগামী 3-4 বছরের জন্য, যাতে মার্কেটে একটা ডিমান্ড তৈরি করতে পারে। সুতরাং সেই আউটলুকটা কিন্তু এই বাজেট দিলেও দিতে পারে। নাম্বার 1, মাইল্ড ইন্ডিকেশন কিন্তু এসছে। ধরুন Q2 রেজাল্ট যা আসছিল, তার তুলনায় কিন্তু Q2 কম্পারেটিভলি বেটার রেজাল্ট আসছে, এটা মাইল্ড ইন্ডিকেশন। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে হিস্টোরিক্যালি দেখা গেছে যে আমাদের মার্কেটের যে পিই, প্রাইস টু আর্নিং, কোন প্রাইস টু আর্নিংটাকে আমরা সস্তা প্রাইস টু আর্নিং বলি। মিনস 21 পিইটা, বর্তমান মার্কেটের পিই কত?
যদি আপনি দেখেন 21.23, আপ টু ডেট হয়নি, বর্তমান রেজাল্ট গুলো যা আসছে সেভাবে আপ টু ডেট হয়নি। দেখুন 21.36, এটা হচ্ছে কিন্তু ফেয়ার প্রাইস জোন, এবং এটাকে যদি আপনি সিনক্রোনাইজ করেন যে নিফটি ফিফটির বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, টিসিএস থেকে শুরু করে রিলায়েন্স থেকে শুরু করে সমস্ত বড় কোম্পানির সঙ্গে যদি সিনক্রোনাইজ করেন, তাদের ভ্যালুয়েশন কিন্তু হিস্টোরিক্যালি লোতে আছে। তাহলে নিফটি ফিফটি ধরুন এই যে রেঞ্জের যে পিই, মার্কেটে কিন্তু এই সমস্ত জায়গার পিই কিন্তু 24-25, আজকে আছে 21-এর পিই, মিনস ভ্যালুয়েশন কিন্তু আজকে মার্কেটের যে স্টকের যে লেভেল, তার ভ্যালুয়েশন কিন্তু নট হাই। তাহলে এই সস্তা ভ্যালুয়েশনে যেই বিক্রি করুক না কেন, আজকে কেন এই ভ্যালুয়েশনে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এত বড় পরিমাণে ইনভেস্ট করছে? কারণ তাদের কাছে একটাই বড় লজিক যে দিস ভ্যালুয়েশন ইজ চিপেস্ট ভ্যালুয়েশন, 5 বছরের লেভেলে আমি পাচ্ছি, তাহলে আমি যত পাবো মাল যদি আজকে ফরেনাররা বিক্রি করে, তাহলে আমি কিনবো না কেন? সুতরাং তাহলে ভ্যালুয়েশনও কিন্তু আমাদের ফেভারে আছে। নাও কোশ্চেন হচ্ছে, তাহলে ব্যাড বুঝতে পারলেন, গুড বুঝতে পারলেন, ঠিক আছে? এবারে আপনাদের কিছু কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে, প্লাস স্টক পিকিং। ফ্রেন্ডস দেখুন, বাজারে কিন্তু আপনি দেখবেন, বাজারে যে সমস্ত ট্রেন্ডিং স্টক বা যার পেছনে স্টোরি আছে, তারা কিন্তু সস্তায় কেউ অ্যাভেলেবল নয়। কেউ 1000 টাকা থেকে 4000-এ যাচ্ছে, সেই শেয়ারই 4000 থেকে 8000-এ যাচ্ছে, আবার সেই শেয়ারই 8000 থেকে 16-তে যাচ্ছে। মিনস যে 1000 থেকে 4000-এ গেছে, আমরা তাকে বলছি যে ভ্যালুয়েশন ইজ হাই। আবার সেই শেয়ারই 4000 থেকে যখন 8000-এ যাচ্ছে, তাহলে একই লজিক, ভ্যালুয়েশন ইজ হাই, আবার 8000 থেকে 16-তে যখন যাচ্ছে, ভ্যালুয়েশন ইজ হাই। মিনস আপনি এমন কোনো শেয়ার পাবেন না যে আপনাকে ভালো জিনিস কিন্তু সস্তায় পাবেন। মার্কেটে অনেক বেশি সুযোগ সন্ধানী, মার্কেটের রিসার্চ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যারা রিসার্চ করছে তারা কিন্তু সেই সমস্ত অপরচুনিটি গুলো গ্র্যাব করছে। সুতরাং আপনাদের জন্য যেটা মানে বেস্ট প্রসেস হবে, সেটা হচ্ছে কি, স্টার্ট উইথ ডিফেন্সিভ। আমি কি বলছি, বড় শেয়ারের র্যালি আসবে, আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন মার্কেটের, আমি যে আমার ওপিনিয়ন মিনস কি, আমি তো বিভিন্ন রিসার্চ অ্যানালিস্ট, ইকোনমিক টাইমস থেকে শুরু করে বিভিন্ন বড় বড় লোকেদের কথা শুনেই কিন্তু আমি আমার ওপিনিয়নটাকে কনক্লুসিভ করি। তাহলে এবং বড় শেয়ারে যখন ডাইরেক্ট র্যালিটা আসবে, তখনই কিন্তু নিফটির র্যালিটা অনেক উপর পর্যন্ত যেতে পারে। তাহলে ডিফেন্সিভ মিনস যে সমস্ত শেয়ারগুলোর কথা বললাম, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, তাহলে আপনাদেরকে প্রথমে শুরু করতে হবে কিন্তু ওই জায়গার উপরে। ক্লিয়ার? এর কোনো অল্টারনেট নেই, কোনো বিকল্প নেই। আপনি যদি ভাবছেন এর কোনো বিকল্প আছে, দেন আপনি এই সমস্ত শেয়ারগুলোর কথা কেন বলা হচ্ছে? কারণ কি, এদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইজ ফার বেটার। আজকে নেসলে ধরুন 2800 টাকার শেয়ার আপনাকে 2200 টাকায় পাওয়া যাচ্ছে, এখান থেকে সে 150 টাকা অনেক কষ্টে পড়বে, কিন্তু এখান থেকে সে 30% খুব সহজে উঠে যাবে। তাহলে আপনার রিস্ক কত? 150 টাকা, আর রিওয়ার্ড কত? 800 টাকা। তাহলে এই ডিফেন্সিভ শেয়ারগুলোতে আপনার রিস্ক টু রিওয়ার্ড অনেক বেটার। নাম্বার 2, বিলিভ অন দ্য স্টোরি, ইন দ্য সেন্স, যেমন ডিফেন্স স্টোরি, স্টোরি মিনস এই স্টোরি হেয়ার টু স্টে। ডিফেন্স সেক্টরের
যে সমস্ত প্রাইভেট প্লেয়াররা আছে, দেখুন আজকে যদি আপনাকে বলি এমটিআর টেকনোলজি, আজকে যদি আমি আপনাদেরকে বলছি যে ডেটা প্যাটার্ন, এরা কিন্তু সস্তা নয়, এরা কস্টলি, বাট পিক থেকে হয়তো দেখা যাবে 30% নিচে এসছে, পিক থেকে হয়তো 50% নিচে এসছে, এই 50% নিচেও তারা কিন্তু হাইলি ভ্যালুড। তাহলে আপনাকে এই যে স্টোরিটাকে বিলিভ করতে হবে। দ্বিতীয়, যেমন ধরুন রেলওয়ে অ্যাজ এ স্টোরি, ধরুন রিনিউয়েবল এনার্জি অ্যাজ এ স্টোরি, ইলেকট্রিক ভেহিক্যাল অ্যাজ এ স্টোরি। আপনাকে কিন্তু এই স্টোরিকে বিশ্বাস করে কিন্তু ইনভেস্টেড থাকতে হবে, এর কোনো বিকল্প সেই অর্থে নেই। আপনাদের মধ্যে থেকে মানে আমাদের কিছু কিছু স্টুডেন্টস বলছে যে স্যার বেস্ট 2-3টে স্টক বলুন। ফ্রেন্ডস দেখুন, এইভাবে 2-3টে স্টক বলাটা ভুল হবে। যত আপনি, আমি আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি 2-3-4টে করেও অনেক শেয়ারে ইনভেস্ট করে রেখেছি, এবং সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমি অনেক আলোর দিশা দেখতে পাই। আমার আমার মতো করে আমি দেখি, আমার যখনই কখনো করে শেয়ার নজরে আসে, আমি 5টা কিনে রেখে দিই কি 10টা কিনে রেখে দিই, ঠিক আছে। আবার যখন সেখানটা থেকে স্টোরি আরো গ্রো করছে, তখন সেখানে আরো একটু বাড়ানোর চেষ্টা করি। সুতরাং আমি ওই যে একদম পুরো 2-3টের মধ্যে আমি কিন্তু নিজেকে সীমাবদ্ধ করতে পারছি না। আরেকজন বলেছেন ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি, ধরুন আমি 5টা কিনলাম 1150-এ। আপনি দেখুন, কনফিডেন্স লেভেলটা যদি আপনাদের বেটার না হয়, তাহলে চিন্তা বাড়বে। আপনি দেখুন, আপনি কি ভয় পাচ্ছেন, আপনি কোথায় ভয় পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি কোথায় গেছিল? 3000 টাকাতে, 3000 টাকাতে গেছিল। আপনি কিনছেন 1100-র লেভেলে, মিনস বর্তমানে কত বাকি আছে তার? 35% শেয়ারের ভ্যালুটা বেঁচে আছে। আমি অন্যভাবে বলছি, মানে তার হাই থেকে যদি দেখা যায়, সে অলমোস্ট প্রায় 70% কারেকশন দিয়ে দিয়েছে। 70% না, 60-65%। আপনি এখানে যদি কিনে থাকেন, আপনি এখানে কেন চিন্তিত হবেন? আপনি তো 3000 টাকায় কেনেননি, আপনি আরো 3 বছর ওয়েট করুন। এরা অত্যন্ত ছোট কোম্পানি, আপনি 3 বছর ওয়েট করুন। এই শেয়ার আপনাকে যখন 3000-এ যাবে আবার, বিকজ এগুলো হচ্ছে, এই বিজনেস হচ্ছে মানে ট্রেন্ডিং বিজনেস। ধরুন বর্তমানে তার অর্ডার ফ্লোটা কম আছে, যার জন্য তার রেজাল্ট খারাপ এসছে। তাহলে এ আবার যখন উপরে যাবে, এই শেয়ারই আগামী 3 বছরে আপনাকে, কিন্তু আপনি যদি কিছু না করে চুপচাপ বসে থাকেন, আপনাকে 3 গুণ দিতে পারে। তাহলে এই হোপেই আপনাকে বসতে হবে। হোয়ারাজ আপনি 1100 টাকায় শেয়ার কেনার পরে আপনি যদি চিন্তিত হয়ে পড়েন, তার মানে আপনার টেম্পারমেন্ট তৈরি হয়নি শেয়ার বাজারের জন্য। আমি বোঝাতে পারছি আপনাদেরকে? তো ফ্রেন্ডস, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন, মার্কেটের টেম্পারমেন্ট তৈরি করুন। মার্কেট ইজ এ লং টার্ম প্লে, এখানে শর্ট টার্মের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। যদি শর্ট টার্মের কথা ভাবেন, তাহলে কিন্তু আমার চোখে এই মার্কেট আপনাদের ভুল জায়গা ইনভেস্টমেন্ট। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রিটাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। রবিবার ছিল, তাই ভিডিওটা ইচ্ছাকৃতভাবেই একটু বড় করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে কমেন্ট করুন, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন। কথা হবে পরে।